সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং এই সময়ে আমরা সবাই ভালো থাকব। আমরা ঘরে থাকব, ঘরে থেকে আমরা আমাদের কাজগুলো করব। তো আজকে আমরা শুরু করতে চাই। আমরা বারবার প্রতিদিন একই কথা তোমাদেরকে বলতে হচ্ছে এবং আমরা বলছিও সেই কথাগুলো। সেটি হচ্ছে যে আমি তোমাদেরকে জৈব রসায়ন পড়াচ্ছি। তো এই জৈব রসায়ন আমরা প্রতিদিনই বলি যে ধারাবাহিকভাবে চর্চা করলেই জৈব রসায়ন ভালো লাগবে। আমি যদি ধারাবাহিকভাবে না পড়ি তাহলে জৈব রসায়ন কিন্তু আমরা মজা পাবো না। এই কথাটুকু যেন আমরা সবাই মনে রাখি এবং রাত যেরকম মারা যাবে না, এরকম একদিনেও সব কিছু শিখে ফেলা যাবে না। তা আমরা আস্তে আস্তে লেগে থাকবো এবং এটা তাতে করেই আমরা পারবো। অনেক দিনব্যাপী এই জৈব রসায়ন পড়তে হবে, এটা একটা বিষয়। আরেকটা আমি এই গুরুত্বটা একটু বলছি যে জৈব রসায়নের গুরুত্ব কতটা বেশি খেয়াল করবে, সবাই খেয়াল করবে। ইন্টারমিডিয়েট সিলেবাসে রসায়ন দ্বিতীয় পত্রে যে সৃজনশীল যে প্রশ্ন কটা থাকে, 8টা প্রশ্ন থাকে, সেখান থেকে প্রায় 2টিরও বেশি, 2.5টা বা 3টা প্রশ্ন পর্যন্ত কোশ্চেন কিন্তু জৈব রসায়ন থেকে হয়। প্রিয় শিক্ষার্থী, সবাই মনে রাখবে কমপক্ষে 30 নম্বরের প্রশ্ন জৈব রসায়ন থেকে হবে। কেউ যদি মনে করো যে জৈব রসায়ন বাদ দিয়ে বা জৈব রসায়নকে বাইপাস করে কিছু করবে, সেটা সম্ভব না। ধারাবাহিকভাবে চেষ্টা করো, আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা হেল্প করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বেসিক কেমিস্ট্রির উপরে, বেসিক জৈব রসায়নের উপরে, নামকরণ, সমানতা, এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা নতুন আরেকটা স্টেপে আমরা প্রবেশ করছি। তো এখন আস্তে আস্তে হয়তো যে টপিক্সটা পড়বে সেই টপিক্সটা তোমাদের ভালো লাগবে। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের মৌলিক ধারণা। আমরা লিখেছি টপিক্সটা জৈব রসায়ন, জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের মৌলিক ধারণা। আমরা এই টপিক্সটা আজকে পড়াবো। তো তোমরা যদি বই খোঁজো তাহলে সেই ক্ষেত্রে বইয়ের অনুচ্ছেদ নাম্বার যদি আমি তোমাদেরকে বলি, বইয়ের অনুচ্ছেদ যদি দেখো হাজারিনাগের বইয়ের 2.10 অনুচ্ছেদে তোমার ওখানে নাম লেখা আছে অবশ্য, এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগে বিভিন্ন বিক্রিয়াসমূহ, এইভাবে লেখা আছে। এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগে বিভিন্ন বিক্রিয়াসমূহ, তার নিচেই লেখা আছে জৈব বিক্রিয়ার কৌশল। তো আমরা সেই জৈব বিক্রিয়ার কিছু কৌশল আমাদের জানতেই হবে, নচেত আমরা যখন আমরা কোনো প্রশ্ন, সৃজনশীল কোনো প্রশ্ন উত্তর দিতে যাব, তখন আমরা আসলে এই জিনিসগুলো ভালো বুঝবো না। আমাদের যদি কোনো মেকানিজম চায় বা কোনো কিছু চায়, তখন এই লজিকগুলো, ছোটো ছোটো এই টপিকসগুলো আমার হেল্প করবে। তো আমরা যাই, তাহলে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, শুরু করছি আমাদের সেই জিনিসগুলো। ছোট ছোট জিনিস, আমরা প্রতিটা জিনিস আলাদা আলাদা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খুব সিম্পল করে, যে দেখো আমরা সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারি কিনা। দেখো, আমরা শুরুতেই আলোচনা করব সুষম ও বিষম ভাঙন সম্পর্কে। সুষম ও বিষম ভাঙন, এইটা নিয়ে একটু কথা বলতে চাই। তো আমাদের এই বেসিক নলেজগুলো আমাদের একেবারেই থাকতে হবে, মৌলিক ধারণাগুলো কিন্তু আমাদের থাকতে হবে। খুব সিম্পল ওয়েতে আমরা যদি দেখতে চাই, তাহলে এই নলেজগুলো আমাদের না থাকলে পরবর্তী সময় আমাদেরকে অনেক সমস্যা করবে। দেখো, ছোট্ট করে বোঝার চেষ্টা করো সুষম ভাঙন এবং বিষম ভাঙন। তো আমরা একটি জৈব যৌগ, সেই জৈব যৌগের মধ্যে আমি যে এখন একটা বন্ধনের কথা বলছি, এবং সেই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। আমি কোন বন্ধনের কথা বলছি? সিগমা বন্ধন। অর্থাৎ দুইটি মৌলের মধ্যে, জৈব যৌগে দুইটি মৌলের মধ্যে প্রথম যে বন্ধনটি হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন। সেই সিগমা বন্ধন কিভাবে ভাঙবে? যদি দুভাবে ভাঙতে পারে, এটা সুষমভাবে ভাঙতে পারে, একবার বিষমভাবে ভাঙতে পারে। আমরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, সুষম ভাঙন এবং বিষম ভাঙন। আমরা যাচ্ছি সেখানে। আমরা এটি একটু মুছে দিই, আমাদের লেখাটা সহজ হবে। দেখো,
সুষম ভাঙন জিনিসটা কি? সুষম ভাঙন মানে হচ্ছে খুব সিম্পল, সুষম তো বোঝাই সমানভাবে ভাঙা, অর্থাৎ যদি এমনভাবে ভাঙে যে ভাঙার ফলে সমান সমান জিনিসপত্র নিয়ে ভাগ হয়ে যায়। দেখো খুব সিম্পল, খুব ছোট করে বোঝো। ওই যে আগের যে জৈব রসায়নের যে আগে কঠিন কঠিন জিনিস ছিল, এটা ছোট করে দেখো। আমরা সেই ছোট করে দেখাতে চাই। দেখো এ এবং বি মিলে একটি অণু গঠিত হয়েছে, একটি জৈব অণু এ এবং বি। সেখানে এ এবং বি এর মধ্যে আমরা জানি যে কোনো বন্ধন তৈরি হইতে হলে, যে কোনো সিগমা বন্ধন তৈরি হইতে হলে কমপক্ষে 2টি ইলেকট্রন লাগে। এর একটি ইলেকট্রন বি এর একটা ইলেকট্রন শেয়ার করে এ বি নামক একটি যৌগ তৈরি হয়েছে। সুষম ভাঙনের কনসেপ্ট হলো যদি এ এবং বি এর মধ্যে এমনভাবে ভাঙে, জাস্ট সুষম শব্দের অর্থ তোমরা নিজেও বোঝো, সমানভাবে ভাঙা। তাহলে জাস্ট যদি এভাবে ভাঙে, এই মাঝ বরাবর যদি টান দিয়ে দাও, অর্থাৎ এ যার ইলেকট্রন নিয়ে পৃথক হয়ে গেল, বি তার নিজের ইলেকট্রন নিয়ে পৃথক হয়ে গেল। অর্থাৎ এ তার নিজের ইলেকট্রন নিয়ে পৃথক হলো, বি তার নিজের ইলেকট্রন নিয়ে পৃথক হলো। এই যে অবস্থাটা, এটা হচ্ছে সুষম ভাঙন। এই ইলেকট্রন নিয়ে পৃথক হওয়ার পরেও এটা চার্জ হবে না। কেন চার্জ হবে না? এই বন্ধন গঠনের পূর্বে এই ইলেকট্রনটা এই পরমাণুরই ছিল, বন্ধন গঠনের পূর্বে এই ইলেকট্রনটা এরই ছিল। সুতরাং যখন ডিভাইডেড করলাম, সমানভাবে যদি ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে সেই ভাঙনটা আমরাকে সুষম ভাঙন বলছি। আরও দু একটা উদাহরণ দেখো, কত সোজা। আমরা তোমাদেরকে যদি বোঝাতে চাই, যদি এমন করে বোঝাতে চাই, ক্লোরিন Cl2, আমি যদি এটাকে এইভাবে না লিখে যদি এইভাবে লিখি, ক্লোরিন বন্ড ক্লোরিন দিয়ে যদি লিখি, সেই ক্লোরিন বন্ড ক্লোরিনের মধ্যে যদি এরকম 2টা ইলেকট্রন থাকে, সেই 2টা ইলেকট্রন যদি এমনভাবে ভাঙে জাস্ট যে যার ইলেকট্রন নিয়ে পৃথক হয়ে যাবে। তাহলে এইরকম যদি হয়, ক্লোরিন একটা ইলেকট্রন, এই ক্লোরিন আরেকটা ইলেকট্রন। 2বার লেখার দরকার নাই, সামনে 2 দিলেই চলবে। আমি তোমাদের বোঝানোর স্বার্থে 2বার লিখেছি। তাহলে সুষম ভাঙন হলো সমযোজী সিগমা বন্ধন হচ্ছে যদি সমানভাবে ভাঙে, অর্থাৎ যে যার ইলেকট্রন নিয়ে পৃথক হয়, তাহলে সেই ভাঙনটাকে বলা হয় সুষম ভাঙন। সুষম ভাঙনের ফলে এইটা আমরা এখনই পড়ব, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক তৈরি হয়, যার মধ্যে কোনো চার্জ থাকবে না। দেখো ভাঙছে, কিন্তু ভাঙার পরেও কিন্তু চার্জ তৈরি হয় নাই। ভাঙার পরেও বন্ধনটা ভাঙছে, কোন বন্ধন ভাঙছে? সিগমা বন্ধন। ভাঙার পরেও কোনো চার্জ তৈরি হয় নাই, বল ইলেকট্রন থাকা সত্ত্বেও চার্জ হয় নাই কেন? এই ইলেকট্রনটা এরই ছিল, এই ইলেকট্রনটা এরই ছিল। তুমি যদি এর পেছনেরটা দেখো, যে আমি যদি এর পেছনে যাই, তাহলে কিন্তু আরও সহজ। কীরকম? যেমন আমি তোমাকে যদি বলি একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠন হয়েছে, তাহলে ক্লোরিন অণু যখন হয়েছে তখন ক্লোরিন বন্ড ক্লোরিন ছিল। এইবার সেই ক্লোরিন বন্ড ক্লোরিনকে যখন আমি ভাঙছি, তখন যে যার ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেছে। আমি এইটাকে বলছি সুষম ভাঙন। জাস্ট এইটা হচ্ছে সুষম ভাঙন। তাহলে সমানভাবে সিগমা বন্ধন যদি সমানভাবে ভাঙে, তাহলে সেই ভাঙনটা হচ্ছে সুষম ভাঙন। সুষম ভাঙনের ফলে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, মুক্তমূলক। এটা ফ্রি রেডিক্যাল, এটাকে বলবো আমরা এক্ষুনি পড়বো, এর পরবর্তী টপিক্সটাই ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল তৈরি হবে। আমরা বিষম ভাঙনে যাই, একটু দেখি তোমাদেরকে। সিম্পল জিনিস আমরা একটু দেখাচ্ছি। সেই জৈব রসায়নের সেই কঠিন জায়গাগুলো আমরা আগে নাই যাই, আমরা আমাদের সহজ জিনিসগুলো দিয়ে একটু তোলার চেষ্টা করছি। দেখো বিষম ভাঙন কাকে বলে? বিষম ভাঙন, বিষম ভাঙনও খুব সিম্পল। বিষম বুঝতেই বোঝো যে বিষম বা অসম ভাঙন, অর্থাৎ সমানভাবে যদি না ভাঙে, তাহলে সেটা অসম ভাঙন হবে। তার একটি উদাহরণ তুমি যদি দেখো, যেমন এ এবং বি নামক এ এবং বি মিলে একটি অণু তৈরি হয়েছে। এ একটি পরমাণু, বি একটি পরমাণু, তাদের নিজের ইলেকট্রন দিয়ে নেওয়া এ বি নামক একটি যৌগ তৈরি হলো। এখন এটা যদি বিষমভাবে ভাঙে, তাহলে বন্ধনী ইলেকট্রন যুগল 2টা একজনে নেবে আর একজনে পাবে না। অর্থাৎ 2টা ইলেকট্রন যদি একজনে নিয়ে নেয়, যদি 2টা ইলেকট্রন একজনে নিয়ে নেয়, তাহলে যে ইলেকট্রন 2টি নেবে সে হবে মাইনাস, আর যে ইলেকট্রন পাবে না সে হবে প্লাস। এটি হবে ঋণাত্মকমূলক, এটি হবে ধনাত্মকমূলক। তাহলে দেখো ভাঙন 2 রকম হতে পারে, এটা হচ্ছে সুষম, এটা হচ্ছে বিষম। যদি সুষমভাবে ভাঙে, তাহলে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ফ্রি রেডিক্যাল মানে চার্জহীনমূলক।
আর যদি বিষমভাবে ভাঙে তাহলে চার্জযুক্ত মূলক তৈরি হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আমি যদি এটাকে ক্লোরিন দিয়ে তোমাদের এই উদাহরণ দুটোকে দেখাই, ক্লোরিন দিয়ে যদি এটাকে দেখাই তাহলে দেখো ওই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন মিলে ক্লোরিন অণু তৈরি হয়েছিল, সেই ক্লোরিন অণুটা যদি আগে দেখাইছি সুষমভাবে ভাঙা, এখন যদি বিষমভাবে ভাঙে, দুটো ইলেকট্রন যদি একটি ক্লোরিন নিয়ে নেয়, যে ক্লোরিনটা নেবে সেই ক্লোরিনটার উপর একটা মাইনাস, আর যে ক্লোরিনটা ইলেকট্রন দুটো পাবে না, একটা পাবে না, সেটার উপরে প্লাস। আমরা বলার সময় এটাকে বলি ক্লোরাইড আয়ন, এটাকে বলি ক্লোরোনিয়াম আয়ন। আমি যদি বাংলাটা লিখে দেই, ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন, ক্লোরোনিয়াম আয়ন। বাট স্টুডেন্ট, আমি কি বুঝাতে পারলাম? আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলেছি, খুব সিম্পল। এটা হচ্ছে সুষম ভাঙ্গন, এটা হচ্ছে বিষম ভাঙ্গন। সুষম ভাঙ্গন মানে কিভাবে? সমানভাবে ভাঙা, অর্থাৎ সিগমা বন্ধন যে তৈরি হয়েছিল দুইটি মৌলের মধ্যে, দুইটা ইলেকট্রন দিয়ে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছিল, সেই বন্ধনটা যদি সমানভাবে ভাঙে, দুই ভাগে ভাগ হয়ে যায়, সেটাও হবে সুষম। আর যদি এমন হয় যে বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন যুগল যে কোনো একটা পরমাণু নেবে, অন্য পরমাণু পাবে না, সেটা হবে বিষম ভাঙ্গন। সুষম ভাঙ্গনের ফলে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক তৈরি হয়, আর বিষম ভাঙ্গনের ফলে চার্জযুক্ত মূলক তৈরি হবে। এই কথা যেন মনে থাকে, যখনই সুষমভাবে ভাঙবে তখন তৈরি হবে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, চার্জহীন মূলক, আর যখনই বিষমভাবে ভাঙবে তখন তৈরি হবে চার্জযুক্ত মূলক। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, এটা হচ্ছে সুষম ভাঙ্গন আর এটা হচ্ছে বিষম ভাঙ্গন। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব কি কঠিন লাগছে? কঠিন লাগার কথা না, আমরা সহজ করে যেহেতু বোঝানোর চেষ্টা করছি, আমাদের মনে হয় ভালো লাগবে তোমাদের। নাও ইন সেকেন্ড, আমাদের যে পরবর্তী সংজ্ঞা সেটাই একটু যাই আমরা। পরবর্তী সংজ্ঞায় আমরা তোমাদের সাথে যাচ্ছি। আমরা আবারও বলছি, যারা পরে জয়েন করেছো, তোমাদের জৈব রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের 2.10 অর্থাৎ 2.8 এবং 2.9 আমরা অ্যারোমেটিক যৌগের যে ধারণা আছে এটা আমরা এই অ্যালকেন পড়ানোর পরে পড়াবো। তোমাদের এই ধারণাটা দেওয়ার পরে পড়াবো সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য। হঠাৎ করে আমি অ্যারোমেটিক যৌগ শুরু করলে তোমাদের মাথায় কাজ করবে না, বা বুঝাইতেও আমাদের সমস্যা হবে। এই জন্য আমরা দুইটা টপিক্সকে একটুখানি এক টপিক্সটার পরে পড়াবো, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়ানোর পরে আমরা অ্যারোমেটিক যৌগের ধারণা তোমাদের 2.9 পড়াবো। আমরা 2.10 পড়াচ্ছি, 2.10, 2.10 পড়াচ্ছি। সবাই বইটা খুলে বইটা দেখতে পারো, যে কোনো বইয়ের মধ্যে অনুচ্ছেদ মিলবে। আমি হাজারিনা আখসারের বইয়ের উদাহরণ থেকে বলছি, অনুশীলনীতে বলছি 201 পৃষ্ঠা, এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগে বিভিন্ন বিক্রিয়াসমূহ, আমি এই টপিক্সটা পড়াচ্ছি। যদি বলো বই খুঁজে পাচ্ছি না, বইটা খোঁজো, বইটা বের করো, দেখো সেখানে আমরা দুইটা টপিক্স বললাম, একটি হচ্ছে সুষম ভাঙ্গন আর এটা হচ্ছে বিষম ভাঙ্গন। নাও ইন সেকেন্ড টপিক্স, আমরা পরেরটাতে যাই। দেখো, এই প্রশ্নটা খুব বেশি আসে, 1 নম্বরের প্রশ্ন হিসেবে সবচেয়ে বেশি আসে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলতে কি বোঝো? সরি, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। সবচেয়ে বেশি যে কটা প্রশ্ন আসে তার মধ্যে এইটা একটা। সংজ্ঞাটা আমরা বলি, মনোযোগ দিয়ে একবার শুনো সবাই। ফ্রি রেডিক্যালের সংজ্ঞা: সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলে। আরেকবার বলি, সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক বলে। আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম এটা, যে ফ্রি রেডিকেল কীভাবে তৈরি হয়।
ফ্রি রেডিকেল কিভাবে তৈরি হয় সেটা আমরা কিছুক্ষণ আগেই দেখালাম। আমি আরেকটা উদাহরণ দিয়ে এই একই উদাহরণ আরেকবার তোমাদের মনে করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে যাচ্ছি সেখানে। এই যে দুইটা ইলেকট্রন না, তাহলে এই একটা ফ্রি রেডিকেল, এই আরেকটা ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল, এটাও ফ্রি রেডিকেল। এ একটা ফ্রি রেডিকেল, বি একটা ফ্রি রেডিকেল। আমি কি বুঝাতে পারলাম? সরি, ফ্রি রেডিকেলের সংজ্ঞাটা আরেকবার একটু শোনো। সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে, অর্থাৎ আমি যে ভাঙনের কথা বলছি সেটা সিগমা বন্ধন, আমি যে ভাঙনের কথা বলছি সেটা হচ্ছে সুষম ভাঙন। যদি সিগমা বন্ধন হয় এবং সুষম ভাঙন হয় তাহলে যে মূলকটা তৈরি হবে সেই মূলকটার নামই হচ্ছে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। এই মুক্তমূলকগুলো কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই কয়েকটা বৈশিষ্ট্য একটু মনে রাখো। যদি 1 নম্বরে প্রশ্ন আসে তা কয়েকটা বৈশিষ্ট্য একটু লিখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি অন্ততপক্ষে 2টা বৈশিষ্ট্য তোমাদেরকে একটু লিখেই দিতে চাই, বা আমি মুখ দিয়ে আরেকবার বলি, শোনো একটু। ফ্রি রেডিকেলের অন্যতম প্রধান যে বৈশিষ্ট্য, এটা ক্ষণস্থায়ী এবং খুবই সক্রিয়। এটি ক্ষণস্থায়ী এবং সক্রিয়। তাহলে নাম্বার 1 এটি ক্ষণস্থায়ী, নাম্বার 2 এটা খুব সক্রিয়, নাম্বার 3 হলো চার্জহীন। চার্জযুক্ত মূলক কিন্তু না, চার্জহীন। তাহলে তোমাকে যদি কেউ বলে যে ফ্রি রেডিকেলের 2টা বৈশিষ্ট্য বলো, তাহলে প্রথম কথা তুমি বলবে ক্ষণস্থায়ীর কথা বলতে পারো, এটা চার্জহীনের কথা বলতে পারো, এটা খুব সক্রিয় সেটাও তুমি বলতে পারো। এই বৈশিষ্ট্যগুলা, এবং আমরা তোমাদেরকে দেখব যে ফ্রি রেডিকেলের বলে এগুলো আমার পড়ে লাভ কী। পরে লাভ হলো যখনই কোনো প্রশ্নের মধ্যে, সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাকে মেকানিজম চাইবে, বলবে এটা ফ্রি রেডিকেল মেকানিজম আলোচনা করো। এখন ফ্রি রেডিকেল কি সেটাই যদি তুমি না পারো, তাহলে তখন কিন্তু তোমাকে এইটা বোঝানো বেশ কঠিন ব্যাপার। এই জন্য তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ফ্রি রেডিকেল কীভাবে লেখা। ফ্রি রেডিকেল মেকানিজম সম্পর্কে একটু যদি তোমাদেরকে দেখাই, এবং তোমরা ইতিমধ্যেই তোমরা যখন পরিবেশ রসায়ন পড়ছো সেখানে সিএফসি যখন পড়ছো, এই সিএফসির সাথে যে ওজনের বিক্রিয়া সেটা কিন্তু ফ্রি রেডিকেল মেকানিজম হয়েছিল। ওই যে ফোঁটা ফোঁটা দেওয়া সেটা কিন্তু তখন ওইভাবে বোঝো নাই। আমি 2-1টা রিয়াকশন যদি তোমাদের একটু মনে করাই দেই, তাহলে তোমাদের আরেকটু ভালো মনে থাকবে আমার বিশ্বাস। তোমাদের এই যে দেখো, এই জিনিসগুলো তোমরা পরিবেশ রসায়নে পড়ছো, তার প্রয়োগটা দেখো এখানে। সেখানে কোন প্রশ্নে পড়ছো সেই প্রশ্নটা একটু মনে করাই দেই, যে ওজন সিএফসি কিভাবে ওজন স্তরের ক্ষতি করে, এই প্রশ্নটা অনুধাবনের প্রশ্ন হিসাবে অনেকবার আসে। সেখানে তোমরা এই কয়েকটা বিক্রিয়া খুব বেশি লেখো, আমরা কমন লিখে থাকি। সিএফসির অ্যাব্রিভিয়েশন তোমরা পড়ছো, এটা আমি যদি তোমাকে যে যৌগটা পড়াচ্ছি সেটা হচ্ছে CF2Cl2 ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন। এটা যদি আমি তোমাদেরকে একটু লিখে দেখাই, তাহলে এরকম করে লেখা লাগবে। এইটা এই যে ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মির প্রভাবে এই কার্বন এবং ক্লোরিনটা এর মধ্যে ভাঙার পরে এটা বলে ফ্রি রেডিক্যাল মেকানিজম। এখানে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন সমানভাবে ভাঙে। আমি যদি এইটা তোমাদের একটা চিত্র দিয়ে জাস্ট আমি তোমাদেরকে ফ্রি রেডিক্যালটা কী এবং এটার প্রয়োগটা কোথায় দেখো। এখানে এই যে কার্বনের এখানে একটা ফোঁটা থেকে যায়, আর এখানে ক্লোরিন আর একটা ফ্রি, এটাকে বলছে ক্লোরিন। এইবার এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা ওজনের সাথে রিয়াকশন করে যখন লেখে, তখন লেখে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল হয় আর অক্সিজেন হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, নিশ্চিতভাবেই কামরুজ্জামান স্যার যখন তোমাদের ক্লাসে পড়িয়েছে তখন এই জিনিসগুলো পড়িয়েছে, এই ফোঁটা, তখন এই ফোঁটার মিনিংটা বোঝনে আজ আরেকবার বুঝলে যে আসলে ঘটনাটা কি, ওই জায়গার জিনিস। অর্থাৎ আমি যদি ফ্রি রেডিক্যালের ধারণা না থাকে তাহলে এই প্রশ্নগুলো ভালো বোঝা যাবে না। বলো তো, দ্বিতীয় প্রশ্ন পড়লাম, ফ্রি রেডিক্যাল কাকে বলে, ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য। তাহলে ফ্রি রেডিক্যালের সংজ্ঞার মধ্যে আমরা কী কী নিয়ে আসছিলাম, যে সমযোজী
সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে বলা হয় ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। কিভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, যে কিভাবে তৈরি হবে মানে যদি মানে বন্ধনটি হয় সিগমা বন্ধন আর ভাঙনটি হয় সুষম, তাহলে যে মূলকটি তৈরি হবে সেই মূলকটা কি চার্জযুক্ত মূলক হবে? না, চার্জ হবে না, চার্জহীন মূলক, কিন্তু খুবই ক্ষণস্থায়ী, খুবই সক্রিয়। তার বাস্তবধর্মী দুই একটা প্রয়োগ বললেন। সেই বাস্তবধর্মীর প্রথম প্রয়োগ বললাম যা ইতিমধ্যেই আমাদের শেষ হয়েছে, সেটা হলো সিএফসি ওজোন স্তরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে। সেটা যখন পড়ছি তখন আমরা ফ্রি রেডিক্যাল মেকানিজম ইউজ করেই পড়ছি। তো এইরকম আমাদের জৈব রসায়নে আরও অনেক ক্ষেত্রে, যেমন মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এরা ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়, সেই বিক্রিয়াটা আমরা দেখাতে পারি। তো সেখানে যদি বলে যে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করা, অর্থাৎ তোমরা 9-10 এই বিক্রিয়াটা পড়ে আসছো, মিথেন প্লাস ক্লোরিন, মিথাইল ক্লোরাইড প্লাস HCl, এটাও ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। সুতরাং এই ফ্রি রেডিক্যালের যে উপযোগিতা সেটা অনেক বেশি, সুতরাং আমরা এটা ভালো করে পড়ব। আমাদের নেক্সট যে টপিকস সেটাতে আমরা যাচ্ছি। আমাদের তৃতীয় বিষয় হচ্ছে কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন। খুব ছোট করে বোঝাচ্ছি, দেখো অনেক ডিটেলসে যাচ্ছি না, কিন্তু অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করছি। কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন, কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন। এই কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন আমি যখনই কোনো মেকানিজম পড়াতে যাব তখন মাস্ট এটা লাগবে। আমি যদি এটা না বুঝি, তাহলে আমার জন্য খুবই সমস্যা। আমি অনেক প্রশ্নের গোড়াটাই আমি হেরে যাব, মানে শুরুতেই আমার মনে হবে যে আমি কি যেন বুঝি না। এই জন্য বেসিক জায়গাগুলো একটু স্ট্রং থাকতে হয়, ঠিক আছে? কার্বনিয়াম আয়ন দেখো, আমরা কার্বনিয়াম আয়নটা একটু দেখাই। আমি আগে একটু উদাহরণ দেখাই, তারপরে সংজ্ঞাটা বলি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যদি এমন হয় কার্বনের সাথে যদি এমন কোনো পরমাণু বা মূলক থাকে যার তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, লাইক অ্যাজ যদি ক্লোরিন হয়, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। এটা আমি যদি ক্লোরিন হয়, আমি এক্স লিখছি, এক্স যে কোনো মৌল হতে পারে, যে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, এমন মৌলের কথা বলছি। তাহলে দেখো এখানে কিন্তু এই যে দুইটা ইলেকট্রন কিন্তু আছে যারা সিগমা বন্ধন হয়েছে, এখানে এই বন্ধনটা বিষমভাবে ভাঙবে। তো এই বন্ধনটা যদি বিষমভাবে ভাঙে তাহলে কি হবে বলো তো? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার শক্তি বেশি, সেই ইলেকট্রনটা তার দিকে চলে যাবে। যার দিকে মানে যার শক্তি কম, তড়িৎ ঋণাত্মকতা কম, তার দিকে থাকবে না। তার মানে আমি যদি এই পাশে লিখি, একটু ছোট করে দেখতে পাও কিনা, আশা করি দেখতে পাচ্ছ। এইটার নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়নকে, তোমরা এটা শিখছো ক্যাটায়ন এবং অ্যানায়ন, তোমরা আগেই এই নলেজটা একটু একটু করে আছে। ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন। তাহলে ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়নকে বা কার্বন জৈব আয়নকে বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন। তোমরা এটাও শিখছো যে সমস্ত নিয়াম আয়ন মানেই হচ্ছে পজিটিভ আয়ন। অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, কার্বনিয়াম, যখনই নিয়াম শব্দটি আসবে, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, অর্থাৎ যখনই নিয়াম শব্দটি আসে, আমরা জানি, আমরা তোমাদেরকে আমের সাথে শিখাইছে, অনেকে ছোটো ক্লাসে শিখাইছে যে আমরা এই যখনই কার্বনিয়াম আয়ন বলছি তার মানে পজিটিভ আয়ন। তাহলে ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়নকে বলছি কার্বনিয়াম আয়ন। ওকে, ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়ন। আচ্ছা, এর উৎপত্তি কিভাবে হবে? খুব সিম্পল। যদি এমনটা হয় যে কোনো যৌগের মধ্যে কার্বনের সাথে যদি এমন একটা মৌল যুক্ত থাকে বা মূলক যুক্ত থাকে যার তড়িৎ ঋণাত্মকতা, ওই মৌলটি, যে মৌলটি যুক্ত হবে তার তড়িৎ ঋণাত্মকতা, ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের চেয়ে বেশি হয় এবং সেই ভাঙনটা যদি বিষমভাবে হয়, কিছুক্ষণ আগে কিন্তু মানে বিষম ভাঙন নিয়ে বারবার একই কথা বলছি, বিষম ভাঙন যখনই হবে তখন দুইটা
চার্জ তৈরি হবে, যে ইলেকট্রন পাবে সে নেগেটিভ, যে ইলেকট্রন পাবে না সে পজিটিভ। তাহলে দেখো এই দুটো ইলেকট্রন যেহেতু হ্যালোজেন বলছি, এখানে এক্স বলতে যদি আমি ফ্লোরিন বোঝাই, ক্লোরিন বোঝাই, ব্রোমিন বোঝাই, আয়োডিনও বোঝাই, আমি যেটাই বোঝাই না কেন কোনো সমস্যা নেই, তাহলে তাদের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি। আয়োডিনের যদিও প্রায় সমান, বাকি যেই হোক তাদেরটা বেশি হবে। যখনই বেশি হবে তখন কিন্তু এই দুটো ইলেকট্রন সে নিয়ে চলে যাবে, এই বন্ধনে দুটো ইলেকট্রন সে নিয়ে চলে গেছে, এই জন্য এর উপর একটা প্লাস। কেউ এই প্লাস আর এই প্লাসকে একত্র করে ফেলছো, এইটা হচ্ছে কার্বনের যে ইলেকট্রন নাই তার প্লাস, আর এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, আমি দিতে ভুলে গেছি, এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই দুইটা ইলেকট্রনই নিয়ে গেছে, একটা চার্জ হবে। দুইটা ইলেকট্রন একটা চার্জ কেন? দুইটার মধ্যে একটা ইলেকট্রন তো তার নিজেরই ছিল, অন্যের ইলেকট্রন নেওয়ার জন্য একটা চার্জ হয়েছে, তাহলে এইটার নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমি কি বোঝাতে পারলাম কার্বনিয়াম আয়ন? আরেকটা জিনিস আমার একটু নলেজে দেওয়া লাগবে, সেটি হলো কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব। এই যাতে এমসিকিউতে থাকে, তাহলে দুই একটা কার্বনিয়াম আয়নের আমরা যদি উদাহরণটাও একটু দেখাই, কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব নিয়েও যদি দুই একটা কথা বলি তাহলে তোমাদের জন্য হেল্প হবে। কার্বনিয়াম আয়ন নিয়ে দুই একটা কথা, স্থায়িত্ব নিয়ে দুই একটা কথা বললে সেক্ষেত্রে পরবর্তী সময় তোমাদের কোনো ঝামেলা কম হবে। যেমন আমি যদি বলি যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এর স্থায়িত্ব সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আমরা যদি লিখি এরকম, আমি যা বোঝাতে চাই আমি এইটা বোঝাতে চাই, এখানে আর মানে হচ্ছে অ্যালকাইল বন্ড, আর হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইলের কনসেপ্ট হচ্ছে CnH2SN+1 বন্ড, অর্থাৎ তুমি আসলে যেটাকে বলে থাকো মিথাইল বা ইথাইল C2H5, এইটা হচ্ছে অ্যালকাইল মূলক। তো আমি এরকমটা যদি হয় যে কার্বনের সাথে এরকম 3টে অ্যালকাইল মূলক যুক্ত আছে, এটা প্লাস, এইটাকে আমরা যখন সংক্ষেপে লিখি তখন লিখি Cr3+, এইটার স্থায়িত্ব সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে 2 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি, যদি 3টে অ্যালকাইল মূলক থাকে সেটাকে বলে 3 ডিগ্রি, আর যদি 2টি অ্যালকাইল মূলক থাকে, 2টি অ্যালকাইল মূলক কী হবে CH, তাহলে সেই ক্ষেত্রে একটা H হবে CHR2, এটা একটা প্লাস, এটাকে বলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তার চেয়েও কম কোনটা হবে, যেটা 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি যদি কার্বনের যোজনই তো 4 ফিল আপ করতে হবে, তাহলে CH2R, এইটা হচ্ছে এখানে প্লাস, এটা হচ্ছে 1 ডিগ্রি। তারপরে যদি হয় সবকটাই যদি হয় এইটা, বা আমরা CH3 যেটাকে বলছি, তাহলে কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম হলো এইটা, সবচেয়ে বেশি হচ্ছে 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে এইটা। বলে কেন এরকম হয়েছে? স্থায়িত্বের কনসেপ্টটা কি? স্থায়িত্ব হলো যে এই মূলকগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তারা ইলেকট্রন জোর করে দিয়ে দেয়, এরকম জোর করে ধাক্কা দেয় ইলেকট্রন তার নিজের দিকে, এতে করে এই যে ইলেকট্রনটা যে থাকে না তার অস্বস্তিটা ফিল করতে দেয় না। এই যত বেশি অ্যালকাইলমূলক থাকবে তত স্টেবল থাকবে, সে স্থির থাকবে। এই জন্য এটাকে বলছি আমরা এখানে আমরা যেন 3 ডিগ্রি আগে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বনিয়াম আয়ন। তাহলে আমাকে যদি কোথাও প্রশ্ন আসে, যে এমসিকিউতে যদি কোথাও আসে যে তাদের সক্রিয়তার ক্রম যদি আসে, তাহলে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, বলে ডিগ্রি কি দিয়ে হয়? তার সাথে যে কটা অ্যালকাইলমূলক থাকবে সেটাই ডিগ্রির চিহ্ন। 3টে অ্যালকাইলমূলক থাকলে 3 ডিগ্রি, 2টা অ্যালকাইলমূলক থাকলে 2 ডিগ্রি, একটা অ্যালকাইলমূলক বা 3টা হাইড্রোজেন থাকলে সেটাকে 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও কিন্তু 1 ডিগ্রির মধ্যেই পড়ছে। তাহলে আমরা তোমাদেরকে শিখালাম কার্বনিয়াম আয়ন। সংজ্ঞাটা আরেকবার বলি, ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়নকে কার্বনিয়াম আয়ন বলে। কি বললাম আরেকবার? ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়নকে কার্বনিয়াম আয়ন বলে। পরিষ্কার? কিভাবে তৈরি হবে? যদি কার্বনের সাথে এমন কোনো পরমাণু বা মূলক যুক্ত থাকে, অর্থাৎ সেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের চেয়ে বেশি হয় এবং সেই বন্ধনটা যদি বিষমভাবে ভাঙে, তাহলে তৈরি হবে কার্বনিয়াম আয়ন। ওকে, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের কথা বললাম, প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ওকে, নাও নেক্সট কার্বন আয়ন। কার্বন আয়ন, মাই ডিয়ার স্টুডেন্ট, কার্বন আয়ন মানে অ্যানায়নের কনসেপ্ট থেকে আসছে। অ্যানায়ন, কার্বন আয়ন, নেগেটিভ আয়ন। তাহলে জাস্ট ওই সংজ্ঞাটাই, আগের সংজ্ঞাটাই, সারি প্লাসের জায়গায় একটু মাইনাস করে দাও, একটু উল্টিয়ে দাও সংজ্ঞাটা,
কার্বনিয়াম আয়নের যে সংজ্ঞা সেটাকে একটু রিভার্স করে চেঞ্জ করে দাও। ওকে, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন অ্যানায়নকে বা জৈব আয়নকে, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন অ্যানায়নকে আমরা বলছি কার্বন আয়ন। তো মানে কীভাবে হবে একটু দেখাই নেই, তারপরে আমরা আরেকটা জিনিস বলি, তোমাদের জন্য সহজ হবে বোঝা। যদি এমনটা হয়, এখানে একটু দেখাই, বড় করে দেখানো যাবে, তাহলে আমি হাতগুলো কিছু লিখলাম না, এর সাথে একটা মৌল দেখালাম জেড। সবাই বোঝার চেষ্টা করবে, বলছি আমরা যদি যদি এই যে জেড মৌলটি, তার তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের চেয়ে কি হয়, কম হয়, কার্বনের তড়িৎ ঋণাত্মকতাই যদি বেশি হয়, লাইক দ্যাট হাইড্রোজেন হইতে পারে, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, কার্বন হচ্ছে 2.5, অন্য মৌল হইতে পারে। অর্থাৎ যদি এমন হয় যে এই মৌলটার তড়িৎ ঋণাত্মকতা কম, কার্বনেরই বেশি, তাহলে আমাকে বলো যে এই দুইটা ইলেকট্রন যদি থাকে এবং এই বন্ধন যদি বিষমভাবে ভাঙে, তাহলে কি হবে, এই ইলেকট্রনকে জেড নিয়ে যাবে না কার্বন? অবশ্যই তার উত্তর হবে কার্বন, কার্বন রেখে দেবে। তাহলে যদি রেখে দেয় তাহলে কি দাঁড়ালো, বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা এরকম, এই দুটো ইলেকট্রন কার্বন রেখে দিল, রেখে দেওয়ার কারণে একটা কার্বনের ইলেকট্রন, একটা জেডের ইলেকট্রন, যেটা আমি সিম্বলিকভাবে বলছি যে কোনো মৌল বোঝানোর জন্য, তাহলে এই ইলেকট্রনের জন্য একটা চার্জ হবে, জেডের মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না, তাহলে জেডটা হবে প্লাস। এই যে এই আয়নটা, এটার নামই হচ্ছে কার্বন আয়ন। ঠিক আছে, কি বললাম, সংখ্যাটা আরেকবার বলি এবার তাহলে। ঋণাত্মক চার্জযুক্ত কার্বন অ্যানায়নকে কার্বন আয়ন বলে। সোজা কথা মনে থাকবে, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন অ্যানায়নকে কার্বন আয়ন বলে। কার্বন আয়ন কখন তৈরি হবে, যদি কার্বনের সাথে এমন কেউ যুক্ত থাকে যার তড়িৎ ঋণাত্মকতার চেয়ে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তখন কিভাবে ভাঙবে, ভাঙনটা অবশ্যই বিষম হতে হবে। আর যদি বিষম হয় তাহলে বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন যুগল কার্বন রেখে দিবে, যদি রেখে দেয় তাহলে কার্বনের একটা নেগেটিভ চিহ্ন হবে, আর যদি নেগেটিভ চিহ্ন হয় তাহলে যে আয়নটা তৈরি হবে সেটা হচ্ছে কার্বন আয়ন। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন আমরা দেই যে এই কার্বন আয়ন সমূহের স্থায়িত্বের বেলায় এই কার্বনিয়ামের স্থায়িত্বের বিপরীত একটু নলেজটা দিয়ে রাখি, এমসিকিউর ক্ষেত্রে আমাদের অনেক হেল্প হবে যে কেন এটা কম স্থায়ী, কেন এটা বেশি স্থায়ী। এটা তোমাদের সেই ক্ষেত্রে তোমাদেরকে আরেকবার এই প্রশ্নটি যখন করবে তখন আমাদের জন্য বোঝানোটা সহজ হবে। দেখো, এই কার্বন আয়ন সমূহের স্থায়িত্ব কিন্তু ওটার বিপরীত, অর্থাৎ এইটার বেলায় হবে এরকম, যে দুইটা ইলেকট্রন, একটা চার্জের CH3, এটা মাইনাস, তারপরে আমরা যেটা দেখাতে চাই CH2R, এই যে দুইটা ইলেকট্রন একটা চার্জ, এটা যদি এরকম করে দেখাই তাহলে আরও ভালো বুঝবে। যদি এমনটা করে দেখায় CHR2, এটা একটা চার্জ, তার চেয়েও হলো CR3, যদি এখানে একটা চার্জ দিয়ে দেখাই দুটো ইলেকট্রন, এইটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। বলে স্যার উল্টো হলো কেন? এমনি কার্বন আয়ন সমূহের স্থায়িত্ব কম, এখানে অ্যাক্সেস ইলেকট্রন আছে, এখন তার সাথে যদি এই অ্যালকাইল মূলকগুলো থাকে, অর্থাৎ এই অ্যালকাইল মূলকগুলো জোর করে থাকে ইলেকট্রন দেয়, তখন স্থায়িত্বটা আরও কমে যায়। সুতরাং এর সাথে যদি কোনো নেগেটিভ মূলক থাকে তাহলে তার দিকে গেলে মানে তার সক্রিয়তা বাড়বে। তো ওই জটিলতা আমি আপাতত যাচ্ছি না। মনে রাখবে, কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্ব কার্বন আয়ন স্থায়িত্বের বিপরীত, অর্থাৎ এখানে এই অ্যালকাইল মূলকগুলোর কারণে তার স্থায়িত্ব হ্রাস পাচ্ছে, আর ওখানে অ্যালকাইল মূলকগুলোর কারণে তার স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। মনে থাকবে কথাটা। এটা কি কার্বন আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম, সবচেয়ে বেশি এটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, কি শিখলাম? কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস শিখা আমরা একটু বের হইতে চাই আমাদের 5 মিনিটের মধ্যে। আমাদের আরেকটা টপিকস আমরা তোমাদেরকে একটুখানি নলেজে দিব, দিয়ে আমরা বেরোতে চাই। অনেক কিছু আছে পড়ানোর, তারপরেও আমরা এখানে বেরোতে চাই সহজ জিনিসগুলো। ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল
বলতে কি বোঝো? মূলত এটা ডিটেলস পড়াবো আগামী ক্লাসে, যেহেতু আজকের ক্লাসের সাথে এই প্রশ্নটির মানে বেশি সম্পর্কটা বেশি, এই জন্য আমরা কয়েকটা কথা আমরা বলছি। আমরা জাস্ট বোঝার সুবিধার্থে আগামী ক্লাস এখান থেকে শুরু করবো, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের অপারেশন থেকে আমরা শুরু করব এবং জৈব বিক্রিয়ার যে প্রকারভেদ সেটা পড়াবো। তোমরা আমার এই ক্লাসে আসার আগে, আমার ক্লাসগুলো হচ্ছে শনিবার এবং বুধবার আমরা এই জৈব রসায়নের ক্লাস হয়, সুতরাং আমাকে আগামী শনিবার যখন পড়ে আসবে তখন তোমরা এই জিনিসটা দেখে আসবে। আমরা জৈব বিক্রিয়ার প্রকারভেদ পড়াবো আর এই জিনিসগুলোও দেখবে। আমি যেহেতু টপিক্সটা লিখেছি একটুখানি তোমাদেরকে বলতে চাই, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল সম্পর্কে একটুখানি বলবো। আগামী ক্লাসে এটা ডিটেলস আরেকবার বলবো যে নলেজটুকু দরকার। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল খুব সিম্পল, খুব সিম্পল। ইলেকট্রোফাইল আমরা এটা একটু মুছে দিয়ে উপরে লিখি, তাহলে বুঝতে সহজ হবে, তোমাদের জন্য বোঝানো সহজ। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, তুমি যে কোনো মেকানিজমের মধ্যে প্রশ্ন পড়লে তোমার অমুকে ওই বিক্রিয়ার ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়ার মেকানিজম আলোচনা করো, নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার মেকানিজম আলোচনা করো। এখন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলই বুঝি না, তো সেটা আবার জুট বিক্রিয়ার মেকানিজম কোত্থেকে আসবে? এই শব্দগুলো বোঝার জন্য আমাদের এই বেসিক কেমিস্ট্রিটা লাগে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে এটা বাদ দিয়ে পড়বা, আমি রক্ষা পাবো না। দেখো, আমরা খুব মজার কথা বলে আজকের ক্লাসের আমরা একটা জায়গায় যেতে চাই। ইলেকট্রোফাইল কাকে বলে? খুব সিম্পল, একটা কথা মরার আগ দিন পর্যন্ত মনে রাখবে। ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক সমূহকে ইলেকট্রোফাইল বলে, নিউক্লিয়াস আকর্ষী বিকারক সমূহকে নিউক্লিওফাইল বলে। আরও সহজ কথা, সব ভুলে যাও, পৃথিবী সব ভুলে যাও, একটা কথা মনে রাখো, যার যেটা প্রয়োজন সে তার ফাইল। যার ইলেকট্রন প্রয়োজন, যে ইলেকট্রন রিসিভ করতে পারবে সে হচ্ছে ইলেকট্রোফাইল। যে পজিটিভ আয়ন প্লাস রিসিভ করতে পারবে বা যার প্লাস দরকার সে হচ্ছে নিউক্লিওফাইল। এখন আমি একটা ছোট্ট প্রশ্ন রাখছি, দেখো ইলেকট্রোফাইল আমাকে একটু বলো তো যে এই ক্লোরোনিয়াম আয়ন আর আরেকটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এটার নাম হচ্ছে ক্লোরোনিয়াম, এটা হচ্ছে ক্লোরাইড। আমাকে বলো তো এটা কি ফাইল, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ছোট করে বলছি, ইলেকট্রন আকর্ষী বিকর্ষণ, এটা তো প্লাস আছেই, সুতরাং সে প্লাস আর নেবে না, প্লাসে প্লাসে বিকর্ষণ হবে, সুতরাং আর মাইনাস দরকার, তার ইলেকট্রন দরকার, সুতরাং এইটা হচ্ছে ইলেকট্রোফাইল। আর দেখো এখানে তো মাইনাস আছেই, সে মাইনাস আর নিতে পারবে না, তাহলে প্লাস লাগবে, সুতরাং যার ইলেকট্রন প্রয়োজন সে হচ্ছে ইলেকট্রোফাইল, যার নিউক্লিয়াস প্রয়োজন তার নিউক্লিওফাইল। খুব সিম্পল, না বোঝার কিছু আছে? খুব সিম্পল। বলে যে অনেক সময় তো চার্জিন মূলকও থাকে, হ্যাঁ থাকে, সমস্যা নাই। যে অ্যামোনিয়া এক জোড়ায় মুক্ত জোড় আছে, সেই ইলেকট্রন আর নেবে না, প্লাস দরকার, তো যার প্লাস দরকার সে নিউক্লিওফাইল হবে। আবার কিছু কিছু মূল আছে, বোরন ট্রাইফ্লোরাইড, সে এই যে 3টা ফ্লোরিন যুক্ত আছে ব্রোমিনের মানে বোরনের সাথে, 3 দুগুণে 6টা অষ্টক থাকার কথা, তার ঘাটতি আছে, আরও এক জোড়া ইলেকট্রন লাগবে, সেই ইলেকট্রন নিতে পারবে, যে ইলেকট্রন নিতে পারবে সেই ইলেকট্রোফাইল। যে প্লাস নিতে পারবে, পজিটিভ আয়ন নিতে পারবে, সে নিউক্লিওফাইল। অর্থাৎ যার যেটা দরকার সে তার ফাইল, মনে থাকবে। তো ইলেকট্রোফাইল কাকে বলে? যার ইলেকট্রন দরকার সে ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কাকে বলে? যার নিউক্লিয়াস দরকার, নিউক্লিওফাইল। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আজকের ক্লাস, আমরা আগামী ক্লাসে জৈব বিক্রিয়ার প্রকারভেদ পড়াবো। জৈব বিক্রিয়ার প্রকারভেদ পড়ে আসবে। জৈব রাসায়নিক বিক্রিয়া সমূহকে প্রধানত আমরা 4 ভাগে ভাগ করতে পারি, সেই বিষয়টা পড়ে আসবে। অনুচ্ছেদ 2.10, এই অনুচ্ছেদের মধ্যে জৈব বিক্রিয়ার প্রকারভেদ দেওয়া আছে: প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ এবং পারমাণবিক পুনর্বিন্যাস। মনে থাকবে সবার? আগামী ক্লাসে আসার আগে জৈব বিক্রিয়ার প্রকারভেদ পড়ে আসব। তাহলে আগামী ক্লাসে আসার সাথে সাথে আমি জিজ্ঞেস করব, কি জিজ্ঞেস করব? সুষম ভাঙ্গন কাকে বলে, বিষম ভাঙ্গন কাকে বলে, ফ্রি রেডিক্যাল কি, ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য কি, কার্বনিয়াম আয়ন কাকে বলে, কার্বন আয়ন কাকে বলে, ইলেকট্রোফাইল কাকে বলে, নিউক্লিওফাইল কাকে বলে।
এটি জিজ্ঞেস করব, আর পড়াবো হচ্ছে জৈব বিক্রিয়ার প্রকারভেদ। ভালো থাকো, সবার জন্য শুভকামনা। বাসায় সবাই সকলকে নিয়ে শান্তিতে থাকো, বেশি বাইরে হওয়ার দরকার নাই, বাসায় বসে পড়াশোনার কাজগুলো করো, নিয়মিত পড়াশোনা করো। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।